আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ সেশন টেক্সটক উইথ টেক্সটক আওয়ার স্টার অফ টিইএস আওয়ার গেস্ট মোর্শেদ আলী ভাইয়া। আর তিনি বর্তমানে অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেডে আছেন অ্যাজ আ মার্চেন্টাইজার। অ্যান্ড আজকে আমরা যারা যারা এই লাইভ সেশনে যুক্ত হয়েছি সকলকে একটা টাস্ক দিতে যাচ্ছি। আমরা সকলেই কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনে সকলেই কমেন্ট করব কোন ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছি নাম সহ মেনশন করব। তো ইতিমধ্যে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ভাইয়ার কাছে, মোর্শেদ আলী ভাইয়ার কাছে। ভাইয়া কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাইদি, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রহমতে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে তো ভাইয়া আপনি অ্যাপেক্স হোল্ডিং লিমিটেডে অ্যাজ আ মার্চেন্টাইজার হিসেবে কর্মরত আছেন। সো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনার কেমন যাচ্ছে, ব্যস্ততার সময়টা কেমন কাটছে? ওকে, আসলে ব্যস্ততার কথা যখন বলা হয় একজন মার্চেন্ডাইজারকে জিজ্ঞেস করতে নাই তার ব্যস্ততা আসলে কেমন যাচ্ছে। সব মিলায় ভালোই যাচ্ছে, যেহেতু সামনে ঈদ। সো ঈদ উইক নিয়ে আমাদের প্রত্যেকটা মার্চেন্ডাইজারকেরই মার্চেন্ডাইজারই টাইম স্কেডিউল নিয়ে আবার কাজ করা লাগে। অনেক আগে থেকেই করা লাগে, তারপরেও দেখা যাচ্ছে যে লাস্ট মোমেন্টে এসেও কিছু কাজ করা লাগে, টাইমটাকে রিস্কিডিউল করা লাগে। আবার দেখা যাচ্ছে যে আগে টাইমে ঠিক মতো কাজ হচ্ছে কিনা। এই তো সব মিলায়ে ঈদের আগে আবার আমাদের যারা ফরওয়ার্ডার তাদের সাথেও কাজ করা লাগে, গুডসটা আসলে ঠিক মতো বাইরের কাছে যাচ্ছে কিনা। এই তো সব মিলায়ে একটু ব্যস্ততা অবশ্যই যায়। যে কোনো এরকম একটা লং বন্ধের আগে এরকম একটা ব্যস্ততা আসলে যায়। তো সব মিলাই আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমরা জানতে চাচ্ছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি অনেক পরিচিত একটি অর্গানাইজেশন, বা আমরা যেটা বলতে পারি। সো কোন চিন্তা ভাবনা থেকে ভাইয়া আসলে এই প্ল্যাটফর্মটা তৈরি করা, বা কোন চিন্তা ভাবনা থেকে মনে হয়েছিল যে প্ল্যাটফর্মটা আসলে তৈরি করা প্রয়োজন? ওকে, সো এটা আসলে তোমরাই এটা সাক্ষী। দেখতেছো যে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি সবসময় স্টুডেন্টদের জন্য কোলাব করে থাকি ইন্ডাস্ট্রির সাথে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পার্সনকে বা রিসোর্স পার্সন যারা আছে তাদেরকে আমরা আনার চেষ্টা করি লাইভে, অফলাইন, অনলাইন সবখানে, যাতে করে তোমরা খুব কাছ থেকে তাদেরকে দেখতে পারো এবং বুঝতে পারো যে তোমরা ভুল পথে নাই। তোমরা এমন একটা সেক্টরে প্রবেশ করতে যাচ্ছ যেটার ভবিষ্যৎ অনেক ভালো। অ্যাটলিস্ট আরো 30-40 বছর এটার ভবিষ্যৎ ভালো থাকবে বলে আশা করি। তো এই এই চিন্তাটা আমাদের মাথায় ছিল যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা ইন্ডাস্ট্রির সাথে এতটা এঙ্গেজ থাকতে পারতাম না, বা বিভিন্ন রিসোর্স পার্সনকে রিচ করা আমাদের জন্য একটু কষ্ট হইতো। তো সেটা থেকেই মেইনলি চিন্তা ভাবনা করা যে এমন কিছু করা যায় কিনা যাতে স্টুডেন্টরা খুব সহজেই এরকম রিসোর্সফুল পার্সনদের সংস্পর্শে আসতে পারে এবং তারা আসলে সরাসরি কিছু শিখতে পারে বা ইনফরমেশন অ্যাটলিস্ট গ্যাদার করে। এবং যখন তারা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করবে যাতে এমন কিছু না হয় যে তারা কিছুই জানতো না, একদম আকাশ থেকে পড়ছে। যাতে এরকমটা না হয় সেই চিন্তা করেই মেইনলি আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ করে যাব। যাক আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা যারা এই লাইভে বর্তমানে যুক্ত হয়েছি সকলের কাছে একটা টাস্ক দিতে যাচ্ছি। সকলেই প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি কোন ক্যাম্পাস থেকে আছেন। অলরেডি একজন ভাইয়া সালাম দিয়েছে মোর্শেদ ভাইয়াকে। আচ্ছা, ভাইয়ের কাছে আমি আবার আরেকটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হচ্ছে যারা বর্তমানে হচ্ছে গ্রাজুয়েটেড, অর্থাৎ যারা হচ্ছে ফ্রেশার হিসেবে এখন জবে ঢুকতে চাচ্ছে, সো অ্যাজ আ মার্চেন্টাইজার তাদের আসলে শুরু থেকে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন?
এটা জানতে চাচ্ছি ভাই ওকে, আপনার। দ্যাটস মিন তোমার কোশ্চেন হলো যে ফ্রেশার হিসেবে যদি মার্চেন্ডাইজিং এ তারা জয়েন ইয়েস, করতে চায় কি কি যোগ্যতা তাদের থাকতে জি হবে, ভাই, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই। ওকে, ওকে, ওকে। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আহ, যোগ্যতা বলতে তাকে আগে তার ভিতরে ধৈর্য থাকতে হবে। হ্যাঁ, সব থেকে আগে যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। আর তারপরে নতুন কিছু শেখার আগ্রহ, কারণ ফ্যাশন 14 দিন পর পর এরকম একটা জায়গায় দেখছিলাম যে ফ্যাশন চেঞ্জেবল, সো এটা খুব দ্রুত চেঞ্জ হয়। সো এই ফ্যাশন ট্রেন্ডকে ধরে রাখতে গেলে অবশ্যই আমাদেরকে ওইভাবে নিজেদেরকে আপগ্রেড করতে হবে। সো আমি বলবো যে যারা আহ, যে কোনো পরিবেশে নিজেকে খুব সহজে অ্যাডাপ্ট করতে পারে তাদের জন্য মার্চেন্ডাইজিং পেশাটা সব থেকে সুইটেবল পেশা। এবার যদি স্কিলের কথা বলি, স্কিল তো আসলে বলে শেষ করার মতো না। সো তার ভিতরে অনেক স্কিল আছে, যেমন ইউ হ্যাভ টু টেকনিক্যালি সাউন্ড, লাইক কম্পিউটার সম্পর্কে একটা ডেপথ নলেজ থাকা ভালো। আমি বলতেছি না যে এটা না থাকলে সে কিছুই করতে পারবে না, বাট তাকে একটু সার্ভাইভ করতে হবে। এরপরে কিছু সফটওয়্যার আছে যেগুলো সম্পর্কে আগে থেকে যদি কেউ জেনে যায় তার জন্য কোপ আপ করা একটু সহজ হবে। লাইক কেউ যদি এক্সেল এর কাজটা জানে, তারপরে মাইক্রোসফট ওয়ার্ড বা ফটোশপ, পাওয়ার পয়েন্ট, এই কিছু বেসিক যে সফটওয়্যার গুলো আছে, অনেক সময় অ্যাডোবি ফটোশপের কাজটা লাগে। সো বেসিক কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি কেউ স্টুডেন্ট অবস্থায় শিখে যায়, দ্যাটস গুড ফর। আমি শুনতেছি না, সাইদি মনে হয় মিউট, আচ্ছা আনমিউট আচ্ছা। করে কথা বলো। আহ, আমি যদি কিছু কমেন্ট করি, যেমন এখানে আখি আক্তার আপু ফ্রম গ্রিন ইউনিভার্সিটি থেকে আসছে, সুমাইয়া আক্তার ফ্রম শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ইশরাত জাহান, তারপরে লাবিবা নিটার থেকে। আমরা আরো সবাই কানেক্ট হয়ে যাই। লাবিবা, সালোয়া ইসলাম, তারপরে মোহাম্মদ মুন্না রহমান বিউবিডি থেকে। ওকে, সকলকে ধন্যবাদ। আর সকলের কাছে আরেকটা টাস্ক দিতে চাচ্ছি, সকলে আমরা আমাদের এই লাইভটি শেয়ার করবেন, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও সুযোগ পায় এই লাইভটি দেখার জন্য। তো আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে ভাইয়া, মার্চেন্ডাইজিং তো ফ্যাশন নিয়ে তো মাত্র বলা হলো, যে যারা হচ্ছে যে ভাইয়া প্রথম থেকে ভার্সিটি মানে ভার্সিটি লেভেলে মাত্র উঠলো, ফার্স্ট ইয়ার থেকে যারা আছে, সো ওরা আসলে মানে কিভাবে, যদি মার্চেন্ট ওদের যদি টার্গেট থাকে যে হ্যাঁ তারা মার্চেন্ডাইজারের দিকে হচ্ছে তারা প্রফেশনাল লাইফটাকে বিল্ড আপ করবে, তো প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে তাদের আসলে কোন কোন দিকে ফোকাস করা উচিত, এই ব্যাপারে একটু জানতে চাই ভাই। ওকে, আমার এই কোশ্চেনের এগেনস্টে আমার কিছু কথা আছে, সেটা হলো যে তোমরা ফার্স্ট ইয়ার থেকেই কেন মার্চেন্ডাইজার হতে চাও? আহ, এটা একটা ভাস্ট সেক্টর, দেয়ার আর লটস অফ অপরচুনিটি ওয়েটিং ফর ইউ। সো তোমরা হয়তো চিন্তা করলে বুঝতে পারবা যে ইউ গাইস আর ফিউচার টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সো দেয়ার ইজ এ হিউজ স্কোপ টু বিল্ড দিস সোসাইটি। সো কেন তোমরা এই একটা সেক্টরের দিকে আসতে চাই নিজেদের অবস্থানকে ন্যারো করে ফেলবা? দেখো, আমি যদি বলি, তোমরা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তোমরা প্রোডাকশন সেকশনে যখন যাবা তখন প্রোডাক্টের কোয়ালিটি সব থেকে বেটার হবে অন্যরা কাজ করার থেকেও। সো সেখানে রিজেকশন পার্সেন্টেজ কমে আসবে। তোমরা নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবা, লাইক আমরা সাস্টেনেবল ফ্যাশনের দিকে যাইতেছি। সো এই জিনিসগুলো কাদের থেকে আসবে? শুধু মার্কেটিং মার্চেন্ডাইজিং করলে তো হবে না, প্রোডাক্ট তো লাগবে আমাদের। আমাদের প্রোডাক্ট বানাইতে গেলে আমাদের ফেব্রিক বানানো লাগবে। দেন ফেব্রিক বানাবে কারা? সো যারা ফেব্রিক টেকনোলজিস্ট বা ফেব্রিক সম্পর্কে যাদের অনেক জ্ঞান আছে, 4 বছর ধরে যারা ফেব্রিক ম্যানুফ্যাকচারিং নিয়ে পড়তেছে, তারা এই সেক্টরে গেলে ভালো মানের ফেব্রিক আমরা তৈরি করতে পারবো। তারপরে মেইন আরেকটা ইম্পর্টেন্ট আছে ডাইং পার্ট। তোমরা জানো যে আমরা চায়না বা বাইরের দেশ থেকে বিভিন্ন এক্সপেরিয়েন্স মানুষগুলোকে হায়ার করে আনি এই ডাইং এর জন্য। সো কেন আমরা পারতেছি না, কেন আমাদের রেভিনিউটা বাইরের দেশে শেয়ার হয়ে যাচ্ছে? দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এখন আসি, অনেকেই এটাকে দোষারোপ করে যে
আমরা চাইলে এটার আমাদেরকে নিলেও আমরা পারতাম, কিন্তু না, আমরা ওই মাপের এক্সপিরিয়েন্স না বা স্কিল না, আমরা শিখতে চাই না, ডে ওয়ান থেকেই আসলে আমরা পজিশন চাই। সো দিস ইজ নট ফেয়ার। আমার সাজেশন থাকবে ডে ওয়ান থেকেই তুমি এমন সেক্টরে যাওয়ার চেষ্টা করো যেখানে তোমার দেয়ার অনেক কিছু আছে। সো মার্চেন্টাইজিং ইজ নট ইউ ওয়ান প্রফেশন ইন দিস সেক্টর। সো আরো অনেক সেক্টর আছে তোমাদের নিজেদেরকে ডেভেলপ করার। আমি সাজেশন দিব এইসব সেক্টরেও নিজেদেরকে যদি হাইলাইট করতে পারো, দেয়ার ইজ এ গুড অপরচুনিটি ওয়েটিং ফর ইউ। সো আমার মনে হয় যে তোমরা এদিকেও ফোকাস করতে পারো। R&D আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, প্রকিউরমেন্ট আছে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। শুধু মার্চেন্টাইজার হইলেই যে হবে, ইটস নট লাইক দ্যাট। এক্সিকিউশনের পার্টেও আমাদেরকে সমানভাবে আসলে এটাকে কি বলে, সমানভাবে আমাদেরকে আহ, কাজ করে যেতে হবে, ঠিক আছে? তাহলেই একটা ভালো মানের প্রোডাক্ট আমরা বায়ারদেরকে দিতে পারবো আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো এই মোমেন্টে আমাদের কাছে একটা প্রশ্ন চলে আসছে মোর্শেদ ভাইয়ের জন্য। নাইমুর হাসান রনি ভাই হচ্ছে যে প্রশ্নটা করেছেন যে ভাই, ফ্রেশার হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং জবের ভবিষ্যৎ কেমন হবে? মোর্শেদ জবের, ভাইয়ের কাছে ভবিষ্যৎ কেমন হবে? ওকে, আমি আগেই বলছি যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এটাও একটা রাইজিং সেক্টর। হ্যাঁ, এইটার প্র্যাকটিস বর্তমান প্রায় সব ফ্যাক্টরিতেই আছে, যারা মোটামুটি ভালো মানের ফ্যাক্টরি বলে আমরা চিনি, ঠিক আছে? কারণ আমরা সঠিক দামে বায়ারকে যদি প্রোডাক্ট দিতে চাই, লাইক লাভ করে, একটা ভালো লাভ করে যদি বায়ারকে প্রোডাক্ট দিতে চাই, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের ভূমিকা এখানে অনেক, ঠিক আছে? তাদের থেকে আমরা একটা সঠিক ধারণা পাই যে একটা প্রোডাক্ট আসলে তৈরি করতে কতটুকু সময় লাগবে। সো তার উপর বেস করে আমাদের মার্চেন্টাইজাররা কস্টিংটা করে আর কি। সো অবশ্যই তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি আগেই বলছি যে এটা এমন না যে তোমাকে একদম ক্যারিয়ারের শুরুতেই যে কোনো একটা প্রফেশন চুজ করে সেই দিকে যাইতে হবে। যদিও আমি এই কথাটা সবসময় আগে থেকে বলি, অনেকেই আছে যারা শুধু জব সুইচ করার প্রবণতা অনেক বেশি আর কি। বাট আমি বলবো যে আগে থেকে একটু জেনে যাও কোন সেক্টরে কেমন কাজ, দেন সেটার উপর নিজেকে প্রিপেয়ার করো, তাইলে আর কি বারবার সুইচ করার প্রবণতাটা আসবে না। এবার আসি নাইমুরের কোশ্চেনে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক মানে রাইজিং একটা সেক্টর এটাও। বাট প্রথম অবস্থায় তোমাকে একটু স্ট্রাগল করতে হবে। প্রথম দিন থেকে যদি তুমি চাও যে আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমাকে একটা চেয়ার টেবিল এসি রুমে বসাই দেবে, সিনারি টোটালি ডিফারেন্ট, সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্যাট, ঠিক আছে? সো তোমাদেরকে আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে যাইতে হবে যে আমার সামনে একদমই সবকিছু এনে খাওয়াই দিবে না, আমাকে আগে কিছু জানতে হবে, দেন আমি আসলে ওই ফ্লোরটা পাবো। এই তো এটাই। ক্যারিয়ার অনেক ভালো। সব আমি আগেই বলছি যে টেক্সটাইল এই সেক্টরটাই রাইজিং সেক্টর এখন পর্যন্ত। সো তোমার যদি আসলে স্কিল থাকে, যোগ্যতা থাকে, তুমি অবশ্যই ভালো কিছু ডিজার্ভ করো বা ভালো কিছু করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি যে রনি ভাই উনি ওনার প্রশ্নের আনসারটা পেয়ে গিয়েছে। সো আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে রিয়াদ ভাই থেকে। তিনি বলছে যে ভাই, আইপিএ তে আছি, আচ্ছা, ভার্সিটি লাইফে কি কি মাথায় রাখতে হবে ইন্ডাস্ট্রি লাইফের জন্য একটু আলোচনা করবেন রিয়াদ ওকে, ভাইয়ের প্রশ্ন। সো রিয়াদ ভাইয়ের প্রশ্নটি করেছেন। জি ভাইয়া। ওকে, আমি কি লাইভ আছি? মানে নেট প্রবলেম আমার? জি ভাই। ঠিক, জি ভাই, আপনাকে দেখা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে ভাই। ওকে। তো যেটা বলতেছিলাম, আইপি তে যারা আছে অনেকেই মনে করে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং একটা সেক্টর যেটা আমাদের জন্য। এটা একদমই ঠিক নয়। আইপি রও অনেক সেক্টর আছে। সো তোমরা একটু যদি গুগল করো, গুগলরা জিজ্ঞেস করো যে কি কি সেক্টর ফর আইপি ইঞ্জিনিয়ার, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারদের, সো দেখবা যে সে তোমাকে অনেক কিছু সাজেস্ট করতেছে। সেইটার উপর বেস করে তাকে আবার জিজ্ঞেস করো এই সেক্টরটায় কি কি কাজ বা কি কি রেসপন্সিবিলিটি, তাইলে আসলে তুমি বুঝতে পারবা। এবার কোশ্চেনের অ্যান্সারে আসি যে কি কি বিষয় তার মাথায় রাখতে হবে। আমি সবার আগে, অনেকেই বলে যে
রেজাল্ট ডাজেন্ট ফ্যাক্ট, আমিও সেটাই বলি এবং সবাই সেটা বলে যারা অলরেডি মার্কেটে সাস্টেইন করতেছে। দ্যাটস মিন তারাই বলে সিজিপিএ ডাজেন্ট ম্যাটার যাদের সিজিপিএ ভালো। ঠিক আছে, সো ওদের কথায় আসলে কান দিয়ে না, তোমাদের অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের মেইন লক্ষ্য থাকবে স্টাডিটা ঠিক মতো কন্টিনিউ করা। বিসাইড দিস তুমি যে যে স্কিল নেওয়ার সুযোগ থাকবে ইউ ক্যান গো ফর দ্যাট। সো সাজেশনে যদি আসি তাহলে আমি আগে থেকেই বলবো যে টেকনিক্যালি একটু সাউন্ড হও, আর বিভিন্ন ওয়েবসাইট আছে যারা কোর্স অফার করে আমাদের জন্য, লাইক কোর্সেরা, উদেমি, এই টাইপের আরো অনেক কোর্স আছে, যেমন ইডিএক্স, হার্ভার্ড, এরা ফ্রিতে আমাদের সফট স্কিলের অনেক কোর্স ফ্রিতে দিয়ে থাকে। সো you can visit the website and registration there. After that, search on your desired course and enroll the course, and you can easily learn something new from that. So there is a huge opportunity waiting for you. So আমি বলবো যে হ্যাঁ, নতুন কিছু শেখার চেষ্টা করো, সেটা টুডে টুমরো ডে আফটার টুমরো, এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে, যেটা হয়তো ইনস্ট্যান্ট বুঝতে পারবা না, বাট যখন ইন্ডাস্ট্রিতে আসবা তখন বুঝতে পারবো যে না, এই নলেজটা আসলে আমার কাজে লাগছে। আমি যদি একটু ছোট করে এক্সাম্পল দিই তাহলে খানিকটা এরকম, তোমরা এই, যদি রনিকেই বলি, রনি সে ফর এক্সাম্পল, রনি এখন থার্ড ইয়ারে, সো সে 12 বছর ইন্টারমিডিয়েট পড়ছে, আরো 3 বছর সে অলরেডি ইউনিভার্সিটি লাইফ শেষ করতেছে। তো দেখা যাচ্ছে যে এই 12 বছর, 12 আর 3 15 বছরে সে কিন্তু, তাকে যদি জিজ্ঞেস করা হয় তার হয়তো 10% মনে আছে, ঠিক আছে, বাট সেই 10% নলেজ দিয়ে সে কিন্তু সার্ভাইভ করতেছে। এটা রিলেটেড যদি আরেকটা এক্সাম্পল দিই, তোমার বয়স সাপোজ 24 বা 23, তুমি 23 বছর ধরে খাবার খাইতেছো 3 বেলা করে, অনেক সময় 4বারও খাও। সে 4বার যদি তোমার পেটে খাবার থাকতো তাহলে তোমার জন্য হয়তো 5 কিলোমিটারের একটা বাড়ি বানানো লাগতো, রাইট? অ্যাবসলিউটলি। ইয়া, সাইদি কি আমার কথা শুনতেছো? জি ভাইয়া, হ্যাঁ অ্যাবসলিউটলি ভাইয়া। ওকে, সো তোমার জন্য 5 কিলোমিটারের একটা বাড়ি বানাইতে হইতো, কিন্তু এরকমটা না। এই খাবারের যে পুষ্টিগুণ, যে নির্যাস, সেইটা তুমি নিয়ে তুমি তোমার লাইফটাকে সার্ভাইভ করতেছো, রাইট? ইয়েস ভাই, অবশ্যই। লেখাপড়াটাও ঠিক সেম, তুমি যা কিছুই শেখো না কেন মনে হবে যে এসব পড়ে কি হবে, ইন্ডাস্ট্রিতে লাগবে না, অনেকে অনেক কথা বলবে, বাট এই এই নলেজটা তোমাকে ফিউচারে কাজে দিবে, তুমি বুঝতেও পারবা না যে কোনটা কখন তোমার লাগতেছে। ঠিক আছে, মানে তুমি এখন আইডিয়া করবা না, বুঝতে পারবা না বলতে বুঝাইছি যে তুমি এখন আইডিয়া করতে পারবা না। তোমার কাছে মনে হইতে পারে যে এরকম একটা বস্তা পচা ল্যাব রিপোর্ট কেন স্যার আমাকে দিয়ে করাইতেছে, স্যার তো এটা মার্কিং দেখা গেল দেখেও করবে না, খাতাটা ফেলাই দিবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওইটা করতে যায় তুমি অনেক ধৈর্যশীল হইছো, যেটা তোমাকে ফিউচারে কাজে দিবে। সো একটু দুইটা এক্সাম্পল রিলেট করার চেষ্টা করো, আমাদের লাইফটাও সেম ওইরকম, বা পড়ালেখাটাও আমরা শিখতেছি ওই কারণেই, যে কারণে আমরা ফিউচারে নিজেদেরকে আরো টেকসই করে তুলতে পারবো, খানিকটা এরকম আর কি। আমার আশা করি আমার অ্যান্সারটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো ডাউট থাকে ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করি রিয়াদ ভাই উনি ওনার প্রশ্নের আনসারটি পেয়ে গিয়েছে। সো এভাবে আমাদের যারা এখন লাইভ সেশনে আছে, বা আমরা যারা হচ্ছে যে লাইভে জয়েন হয়েছি, সো সবাই যার যে জানার আগ্রহ বা ইচ্ছা, প্রশ্ন করতে থাকো কমেন্ট সেকশনে, সকলে প্রশ্ন করেন, ভাইয়া ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত আনসার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। সো ভাইয়া আপনার কাছে যদি আমি আবার আরেকটা প্রশ্ন নিয়ে যদি আসি, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি অলরেডি বলেছেন যে ফ্রেশার যারা তাদের অনেক কিন্তু অপরচুনিটি আছে এখনো, যে বুঝার যে সে কোন সেকশনে যাওয়াটা উচিত বা কোন সেক্টরে তার জন্য বেটার হবে, বা এখনো তার হিউজ অপরচুনিটি আছে। বাট যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, অলরেডি থার্ড ইয়ার শেষ হয়ে ফোর্থ ইয়ারে হচ্ছে থিসিস করতেছে, সো ওরা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে মানে ডিসিশন নিয়ে নিয়েছে যে তারা কোন সেক্টরে যাবে। সো ওইখানে যারা হচ্ছে যে মার্চেন্টাইজিং এর দিকে নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছে, তো তাদের জন্য এখন যে টিপসটা দেওয়া উচিত, বা আপনি যেটা মনে করেন ভাইয়া, যারা এখন বর্তমান থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছে, ডিসিশন তাদের জন্য আর কি ভাই?
ওকে, সো একেবারে যদি শর্টকাটে বলি, জি যেহেতু ভাইয়া। তোমার কোশ্চেনটা শুধু মার্চেন্ডাইজিং নিয়ে হইতেছে, সো জি যদি কেউ মার্চেন্ডাইজিং এ আসলে আসতে চায় বা যে কোনো জবে আসতে চায়, প্রথমে তার এখন একটা ভালো সিভি প্রিপেয়ার করা উচিত। অনেকেই বলে সিভি আসলে তেমন কোনো উপকারে আসে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে স্থানে তুমি পৌঁছাও না সেখানে তোমার সিভি পৌঁছায়। ঠিক আছে, সো সিভিটাকে যদি আমি কি লাইভ আছি আমি জানি না, আমার জি নেটওয়ার্ক ভাইয়া। জি ভাইয়া। প্রবলেম হইতেছে কিনা। ওকে, নো প্রবলেম ভাইয়া, আমরা আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, সো তোমাদের এখন যেটা করতে হবে, সুন্দর একটা সিভি বানাও, কারণ আমি আগেই বলছি যে তোমরা যেখানে পৌঁছাও না সেখানে তোমাদের সিভি পৌঁছায়। সো এটাকে একটু ওয়েল অর্গানাইজড করে পাঠানোর চেষ্টা করো। আর সিভিতে যে জিনিসগুলো লিখবা ওই ওই সম্পর্কে যাতে জিজ্ঞেস করলে অ্যান্সার করতে পারো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। আর যাতে ভাইয়ের একটা সিভি কালেক্ট করে নামটা কেটে দিয়ে নিজের নামটা লাগাই দিয়ে না, দিস ইজ ভেরি ব্যাড। এটা অনেকেই করে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা যে সাপোজ রনি বা সাইদি বলতেছে, রনি ভাই একটা সিভি আমার জন্য করে পাঠান। তো সে বলতেছে যে তোমার ধরো এটাকে কি বলে, যে ইন্টারেস্ট বা হবিতে কি লিখবো আর কি। হ্যাঁ, এটা মজা করে যদি আমি বলি। সো সরি, আমার একটা কল আসলো। তো নো দেখা প্রবলেম। যাচ্ছে যে সে বলতেছে যে কি দিব আসলে সিভিতে, হ্যাঁ, হবিতে সরি, বলতেছে হবিতে। ভাই দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, হ্যাঁ, লাস্ট যেটা করছেন ওইটা একটু এডিট এডিট করে দিয়ে দেন। তো দেখা গেল যে সাইদির সিভিতে লিখে ফেলছে যে বেলি ড্যান্স হবিতে, হ্যাঁ। সো ইউ উইল ফেস দ্য অকওয়ার্ড সিচুয়েশন। এরকম যাতে না হয় যে ইন্টারভিউয়ার তোমাকে বলতেছে আপনি তো হবিতে লিখছেন বেলি ড্যান্স, একটু নেচে দেখেন। সো তুমি তো তখন একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবা। এটা বলার উদ্দেশ্য হলো একটাই, আমরা সিভিতে অনেক কিছু লিখে ফেলি যে সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই। মানে ওই যে বড় ভাইয়ের একটা সিভি কালেক্ট করি, প্রথমে ভাইকে বলি ভাই আপনার সিভিটা একটু দেন একটু দেখি, তারপরে কি করি ভাইয়ের নামের জায়গায় আমাদের নিজেদের নাম লিখে ফেলি, কিন্তু ওর ভিতরে কি আছে সেটা আমরা আসলে আহ, মোর্শেদ ভাইয়া, সরি ফর ইন্টারাপশন। ভাইয়া আসলে শোনা যাচ্ছে না আপনাকে, ভাইয়াকে শোনা যাচ্ছে না। আর আমরা কি শুনতে পাচ্ছি কিনা ভাইয়াকে যদি কমেন্ট সেকশনে সকলে জানাই। আমার এখান থেকে আসলে ভাইয়াকে শোনা যাচ্ছে না। আহ, হ্যালো, হ্যাঁ মনে হয় ভাইয়া। ইয়া হয়ে গেছিল আর কি। আচ্ছা আচ্ছা। কোন পর্যন্ত শুনছো সেটা বলো। ভাইয়া ওই যে আপনি বলছিলেন যে সিভিতে বেবি ড্যান্সের কথা, যে কপি পেস্ট করা সিভিতে, যে 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 হ্যাঁ হ্যাঁ, জিনিস। এটাই মেইনলি। আর আমি ব্যাকে যাচ্ছি না, সিভিটা যাতে কপি পেস্ট না হয়, নিজে যে জিনিসগুলো জানো সেইগুলো দিয়ে একটু বানানোর চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর অনেক। আর আর ওই যে যেটা বলতেছিলাম, সরি, কিছু সফট স্কিল আগে থেকে শিখে যাবা যেটা তোমাকে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করতে সহযোগিতা করবে। লাইক তোমাকে একটু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো অনেকে ঠিক মতো করতে পারে না এক্সেলে। একটু বেসিক জিনিসগুলো কম্পিউটারের স্কিল গুলো শিখে যাবে। এছাড়া আমারই শেখার তেমন কিছু নাই, কারণ তোমাদের যে ল্যাব গুলো থাকে তোমরা এগুলো হয়তো ফাঁকি দিয়ে চলে আসতেছো। আর দেখা যাচ্ছে হ্যান্ডলুম শিখে আসতেছো, ফ্যাক্টরিতে এসে দেখলে হ্যান্ডলুমের এইসও নাই। সো এটা একটা প্রবলেম। আমাদের ট্রেডিশনাল অনেক মেশিন সম্পর্কে জ্ঞান দেয় যেগুলো আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে নাই। সো আমাদের টিচাররা যদি কোনোদিন আমার এই ভয়েসটা শুনে থাকে, আমি রিকোয়েস্ট করব আপনারা এমন জিনিস শিখান যাতে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে এসে সেই জিনিসটা দেখতে পারে, তাহলেই আসলে তার জন্য একটা বেনিফিশিয়াল কিছু হবে। এমন এমন প্র্যাকটিক্যাল ল্যাব আমরা করে থাকি যেটা আসলে ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিসই নাই। তো সেটা করে আসলে যে খুব বেশি উপকার হবে স্টুডেন্টদের জন্য, ইটস নট লাইক দ্যাট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের কাছে অলরেডি আরেকটি প্রশ্ন চলে আসছে। নিঝুম রহমান প্রশ্ন করেছেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকল ক্যারিয়ারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সফট স্কিল কি কি? আচ্ছা।
এটা মনে হয় ভাই অলরেডি একবার আলোচনা করে ফেলেছে, তারপরেও ভাইয়ের কাছ থেকে আবার আরেকবার যদি বলতেন ভাইয়া নিঝুম আপুর উদ্দেশ্যে। সরি, আমি সফট। একটু বারবার হাত দিয়ে মাইকটা ঠিক করার চেষ্টা করতেছিলাম। ওকে, সফট ওকে। স্কিল বলতে তো বললামই যে সফট স্কিল আসলে কয়েকটা পার্টে ভাগ করা যায়। একটা হইলো টেকনিক্যাল, আর একটা হচ্ছে তোমার একদমই মানে নিজের ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যেটাকে বলি লিডারশিপ কোয়ালিটি, ঠিক আছে? তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়ালিটি, অ্যানালাইটিক্যাল কোয়ালিটি আছে কিনা তোমার ভিতরে, তুমি সাস্টেনেবল প্র্যাকটিস জানো কিনা, ঠিক আছে, নেগোসিয়েশন স্কিল আছে কিনা, ইমোশনাল ইন্টেলিজেন্স আছে কিনা তোমার ভিতরে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। লাইক তুমি আমাকে বললে যে ভাই আমাকে এই কাজটা করে দিন, তো কখন বলতেছো আমার অফিস শেষ? হুম, সে ফর এক্সাম্পল আমার অফিস 5টায় ছুটি, তুমি আমাকে 4টা 4:85 একটা কাজ দিয়ে এক্সপেক্ট করতেছো ভাই আমাকে কাজটা করে দিক। আমি যদি বলি যে না ভাই কাজটা করে দেওয়া সম্ভব হচ্ছে না, আমি একটু ব্যস্ত আছি, তুমি মনে কষ্ট পেলে, তুমি নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলে না, আর একজনের ইমোশনটাকেও বুঝলে না। এই জন্য আমি ইমোশনাল ইন্টেলিজেন্সকে 4টা ভাগে ভাগ করি। এটা আছে সেলফ আর একটা সোশ্যাল। সেলফটা কি? সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, এই দুইটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক একইভাবে সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সোশ্যাল রিলেশনশিপ তোমাকে সবটাই বজায় রাখতে হবে। এখন এই রিলেশনশিপটা ধরে রাখার জন্য তুমি আমাকে 4:49 বা 4:59 একটা কাজ দিয়ে এক্সপেক্ট করতে পারো না যে ভাই আমাকে এটা করেই দিবে। সো এটা একটা প্রবলেম আমাদের জন্য। এইভাবে আর কি। এরপরে তোমার যেটা বললাম আমি লিডারশিপ কোয়ালিটি, দেখা যাচ্ছে যে আহ, তোমরা যারা লাইভ দেখতেছো অনেকে আমার সাথে একমত হবা। এখানে অনেকেই দেখা যাচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পর্যন্ত সিজিপিএ আউট অফ 4-4ও আছে। তাদেরকে ইন্ডিভিজুয়ালি কোনো কাজ দিলে তারা খুব সুন্দর মতো করে দেয়, কিন্তু টিম ওয়ার্ক কোনো কাজ দিলে দেখা যাচ্ছে যে তারা করতে পারে না। সো একটা জিনিস মাথায় রাখবা, ইউ আর নট অ্যালোন ইন দ্য ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ এ টিম, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ ইউর টিম। সো টিম ওয়াইজ কাজ যদি তুমি না করতে পারো, এটা একটা বড় প্রবলেম। সো আগে থেকে প্র্যাকটিস, এই জন্যই আমাদের ল্যাবে বিভিন্ন জায়গায় টিম ওয়াইজ কাজ করাই। একদমই যে এর প্রয়োজনীয়তা নেই, ইটস নট লাইক দ্যাট। অবশ্যই আছে বলে ইন্ডাস্ট্রিতে, সরি, ইউনিভার্সিটিতে এগুলোর প্র্যাকটিস হয়। সো এই তো লিডারশিপ কোয়ালিটি, অ্যানালিটিক্যাল স্কিল, এই জিনিসগুলো যদি তুমি একটু মেনটেন করতে পারো। অ্যানালিটিক্যাল তো মনে হয় ব্যাখ্যা করি নাই তোমাকে। একটু থিঙ্কিং ক্যাপাবিলিটি তোমার বাড়াইতে হবে, ঠিক আছে? ক্রিটিক্যাল থিঙ্কিং যদি বলি, এই জিনিসটা সম্পর্কে তোমার আসলে আরেকটু ফোকাসড হইতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং কে তোমরা স্টার মেথড দিয়ে বিবেচনা করতে পারো, ঠিক আছে? স্টার মেথডটা হলো এরকম যে এস তে সিচুয়েশন, ঠিক আছে, তারপরে কি বলা যায়, এস টি, টিতে কি টাইম ম্যানেজমেন্ট বলা যাইতে পারে, বা এতে অ্যাকশন আর আর এ রেজাল্ট, ঠিক আছে? তো তুমি যে কোনো একটা সিচুয়েশন দেখলে একটা টাইম ফ্রেমকে ক্যালকুলেট করলে যে কত টাইমের ভিতরে এই কাজটা আমি করতে পারবো, সেই অনুযায়ী একটা প্ল্যান করলে, টিএনএ বলি আমরা, হ্যাঁ, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার। টেক মার্চেন্টাইজাররা এই ওয়ার্ডটার সাথে খুব পরিচিত। তারপরে অ্যাকশনে গেলে তুমি, ঠিক আছে, কি কিভাবে কাজটা করতে হবে, এরপরে তুমি আউটকাম দেখতে পারবা, লাইক রেজাল্টটা দেখতে পারবা, ঠিক আছে? তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি নাই, তুমি সেই গদ বাঁধা নিয়মে কাজ করে যাইতেছো, ঠিক আছে? তোমাকে এক্সেলে যোগ করতে দিছি, তুমি সব সংখ্যা বসাইছো, এরপরে ক্যালকুলেটর দিয়ে উঠে যোগ করলে। এই যে যে ট্রেডিশনাল ওয়েতে তুমি বের হইতে পারতেছো না, তোমার অ্যানালাইটিক্যাল স্কিলটাই নাই, তুমিও এই কাজটা আরো কত ভাবে কাজটা করতে পারো, ঠিক আছে? এই তো এই এই স্কিল গুলো তোমাকে থাকতে হবে। এইগুলো থাকতেছে তোমার প্রফিসিয়েন্সি আমরা বলি, হ্যাঁ। এই জিনিসগুলোতে তুমি আসলে প্রফিসিয়েন্সি তোমার আছে। এরপরে তোমাকে নেগোসিয়েশন আমি বলি, নেগোসিয়েশন নট অনলি ফর দামাদামি, এটা যে কোনো কিছুই হইতে পারে। তোমার সিনিয়র অনেক সময় একটা ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারে, তুমি সেটাকে নেগোসিয়েট করতে পারো একটু অন্যভাবে, লাইক ভাইয়া আপনার, হ্যালো, জি ভাই, আপনাকে আমি কি শোনা যাচ্ছে। অডিয়েবল? ওকে, জি ভাই, শোনা যাচ্ছে ভাই। যেটা বলতেছিলাম
তুমি সেটাকে এইভাবে প্রেজেন্ট করতে পারো, ভাই আপনার কথা ঠিক আছে, আমি 100% বুঝতে পারছি, কিন্তু দেখেন তো এই কাজটা এইভাবে করা যায় কিনা, আমি একটু আপনার সাহায্য কামনা করতেছি, বা আমি একটু আপনার সাজেশন চাইতেছি, এই জিনিসটা এইভাবে করা যায় কিনা। তাহলে দেখা যাচ্ছে যে তোমার সিনিয়রের হয়তো ইগোতে লাগলো না। আমরা এই জিনিসটা অনেক ফেস করি, সিনিয়রের ইগোতে হার্ট হবে বলে আমরা অনেক কিছু করতে পারি না। বাট তুমি যে কাজটা তার উপর দিয়ে খবরদারি না দেখায় বলতে পারো যে আমি তো এই কাজটা এভাবে করছিলাম, একটু কি দেখবেন যে এইভাবে আসলে কাজটা হয় কিনা, আপনি একটু পরামর্শ দিলে মনে হয় কাজটা আমি একটু ভালো করতে পারতাম। এই যে তার মতামতকেও তুমি প্রাধান্য দিলে, তুমিও তোমার একটা মতামতকে তার সামনে প্রেজেন্ট করলে। এই জিনিসগুলো তোমাকে আসলে করতে হবে আর কি। হ্যাঁ, এই স্কিল গুলো আসলে কখনো ইউনিভার্সিটিতে শিখাই দেবে না। আর ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছো তোমরা, অনেকেই যারা হাই সিজিপিএ বা যারা একটু মধ্যম টাইপের আছো, অনেকেই ভাবো যে আমার নলেজটা অন্য কারোর সাথে শেয়ার করলে মনে হয় নলেজটা কমে যাবে। ইটস নট লাইক দ্যাট ব্রাদার এন্ড সিস্টার। চেষ্টা করো যে তুমি তোমার নলেজটাকে অন্য কারোর সাথে শেয়ার করতে, তাহলে দেখবা যে তুমিও খুব ভালো মতো শিখতেছো, এবং সেই স্টুডেন্টটাও কিছু নলেজ নিতে পারবে তোমার থেকে। এই তো মোটামুটি বিষয়গুলো থ্যাংক ইউ এরকমই সো ছিল মাচ আর কি। ভাইয়া। এই স্কিল গুলো স্টুডেন্ট লাইফ থেকে যেহেতু পাবা না, পাবা না বলতে অবশ্যই সুযোগ থাকবে, কিন্তু এগুলো যে শিখতে হয় বা এগুলো অ্যাডাপ্ট করতে হয়, এইগুলো হয়তো তোমার ভিতরে কেউ ঢোকায় দেবে না। তো এই জিনিসগুলো জানলে তুমি যে কোনো সেক্টরে ভালো মতো করে সার্ভাইভ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের আরেকটি প্রশ্ন এসেছে যে ইভান আহমেদ তানভীর ভাইয়া থেকে, যে ভাইয়া মার্চেন্টাইজিং এর ভিতরের মেইন মেকানিজমটা আসলে কি, তাই একটু যদি সংক্ষেপে বলতেন যে মেইন মেকানিজমটা কি। তানভীর ভাইয়া একদম সংক্ষেপে যদি বলি তাহলে মার্চেন্ডাইজারদের কাজ হইলো বাইরের কাছ থেকে অর্ডার আনা, সেটাকে এক্সিকিউশন করা, বাইরের হাতে প্রোডাক্টটা পৌঁছায় দিয়া বাইরের থেকে টাকা নিয়ে মালিককে দিয়ে নিজের স্যালারিটা নিয়ে। এটা গেল শর্ট, একদম শর্টে। হ্যাঁ, এখন তোমাদের একটা ধারণা থাকতে পারে যে বায়ার ট্রেডিশনালি আমাদেরকে এখন অর্ডার দিবে, আমরা সেটাকে বানাবো, বানায় বায়ারের কাছে দেব, এরকম না। তারা এই ট্রেডিশনাল ওয়ে থেকে বেরোয় আসার চেষ্টা করতেছে। তারা এখন আমাদেরকে বলে যে তোমরা আমাদেরকে প্রপোজ করো, তোমাদের নতুন কি ফ্যাসিলিটির মানে ফ্যাসিলিটি তৈরি করছো, নতুন কি আইটেম তৈরি করছো, নতুন নতুন কি ডিজাইন বা কি ফ্যাশন তোমরা প্র্যাকটিস করতেছো, আমাদেরকে সাবমিট করো, আমরা দেখি, তার ভিতর থেকে আমরা অর্ডার দিব। সো এখানে ফ্যাশন ডিজাইনারদের অনেক বড় একটা স্কোপ আছে জব সেক্টরের, এরকম আরো অনেকেরই জব সেক্টরে মানে খুলবে আর কি। সো মার্চেন্ডাইজারদের এই তো ওভারঅল কমিউনিকেশন পার্টটা, অর্থাৎ তুমি অর্ডার আনলেই শুধু হবে না, ম্যাটেরিয়ালস গুলো তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, দেন ম্যাটেরিয়ালস গুলো ফ্যাক্টরিতে তোমাকে বুঝাইতে হবে, ফ্যাক্টরি পার্সনরা ঠিক মতো পাইছে কিনা, কোনোটা শর্ট আছে কিনা, কোনোটা প্রবলেম আছে কিনা, কোনো কোয়ালিটি প্রবলেম আছে কিনা। একইভাবে গুডস যখন তৈরি হয়ে যাবে তখনও তোমার এই ইনফরমেশন গুলো রাখা লাগতে হবে যে আমার গুডস গুলো ঠিক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। এই তো এরকম আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি তানভীর ভাইয়া আপনি আপনার প্রশ্নের আনসারটি পেয়ে গিয়েছেন। তো ভাই আপনার কাছে আমার আরেকটা যে জিনিস জানার আগ্রহ সেটা হচ্ছে যে এটা আপনার কি প্রথম জব কিনা, আর হচ্ছে যে এই জবে হচ্ছে যে আপনার প্রথম থেকে যখন আপনি ফ্রেশার ছিলেন জবে, তখন থেকে এখন পর্যন্ত আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, আর এগুলা ঠিক কোন ট্রিকি ওয়েতে হচ্ছে আপনি এগুলো সলভ করেছেন, একটু যদি বলতেন ভাই। ওকে, প্রথম অবস্থায় যদি জবের কথা বলো, তাহলে এখানে একটা কোশ্চেন যে ভাইয়া এইটা কি আপনার পেইড জব কিনা। সো এটা একটা কোশ্চেন। সো আমি ধরে নিচ্ছি যে এই কোশ্চেন গুলো মানে তুমি বেশ মানে পুরোটা হিসাব করে বলছো। না, মার্চেন্ডাইজিং এ আমি সর্বপ্রথম বেক্সিমকোতে কাজ করছি, ঠিক আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেকশনে। সো এইখান থেকে আমি একটা হিউজ নলেজ নেওয়ার চেষ্টা করছি। দেন সেকেন্ড জব আমার অ্যাপেক্সে। এই তো, আর এখানে অবশ্যই কাজ করতে যেয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়া লাগে, এটাই স্বাভাবিক। কারণ তুমি একটা ম্যাটেরিয়ালস অর্ডার করে আনছো, কিন্তু কোনো কারণে দেখলে যে এটা রং ম্যাটেরিয়াল চলে আসছে বা কোনো কিছুর কোয়ালিটি একটু খারাপ। সো
তোমার তখনই আবার সেটাকে অ্যারেঞ্জ করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম। সো অনেক সময় ইয়ার করেও আনা লাগে এবং এগুলোর খরচ অনেক বেশি। দেখা যাচ্ছে লাভের পার্সেন্টেজটা কমে যায় কোনো কারণে তোমার এন্ড থেকে কোনো ভুল হইলে। সো হিউম্যান ইজ টু ইরর, মানুষ মাত্রই ভুল করে। সো আমিও হয়তো এরকম টুকটাক কিছু মাইনর মিস্টেক আমার দ্বারা হয়েছে, বাট এমন কোনো প্রবলেম এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই আমার দ্বারা যার কারণে শিপমেন্টের অনেক হ্যাঁ, সরি, হ্যাঁ আমার কল এসেছিল একটা। আচ্ছা আচ্ছা ভাই, সমস্যা নেই ভাই। হ্যাঁ বলো আর কি, শোনা যায় আচ্ছা হঠাৎ আচ্ছা সাউন্ড বেড়ে গেল তো ওই জন্য একটু। ভাই, একটু হালকা সাউন্ড পলিউশন হচ্ছে, যদি সাউন্ড নয়েজিংটাই। আর এটা কি আমার এন্ড থেকে প্রবলেম হচ্ছে এরকম? এখন ঠিক আছে ভাইয়া। আমি জি ওকে ওকে, ঠিক আছে। ভাইয়া, ওই যে জানতে চাচ্ছিলাম যে ভাইয়া, প্রথম থেকে যখন ছিলেন তো ওইখানে কি কি সমস্যার সম্মুখীন প্লাস সলভিং গুলা জানতে চাচ্ছিলাম আর কি ভাইয়া। তো আশা করছি যে আমরা উত্তরগুলা পেয়েছি। সো ওকে ওকে, সমস্যা বলতে আমি আগেই বলছি মার্চেন্ডাইজিং একটা রেগুলার বা ডেইলি বেসিস ওয়ার্ক। তুমি একটা টেক প্যাক পাইছো, সাপোজ টেক প্যাক হইলো বায়ার একটা স্টাইলিং তোমাকে দিবে, সেখানে একটা স্কেচ থাকতে পারে বা স্যাম্পল সরাসরি দিয়ে দিতে পারে যে আমরা এই প্রোডাক্টটা ডেভেলপ করতে চাই, তুমি তোমার ফ্যাক্টরিতে ডেভেলপ করো। তো সেক্ষেত্রে ওখানে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ হচ্ছে সেগুলো তোমাকে বাইরে থেকে আনতে হবে, ঠিক আছে। দেন তুমি প্রোডাক্টটা ডেভেলপ করে বায়ারের কাছে দিবা, বায়ারের যদি কোনো কমেন্টস থাকে সে কমেন্টস করবে, সেটা তুমি ইন্ডাস্ট্রিতে পাস করলা বা তুমি প্রবলেমটা শেয়ার করলা যে এইভাবে করে আবার বানাই দাও। এই তো মোটামুটি এইগুলো দিয়ে বায়ারের কাজগুলো ঠিক করে অর্ডারটা মানে পাওয়া লাগে আর কি, অর্ডারটা পাই মার্চেন্ডাইজাররা মেইনলি। আর এগুলো করতে গেলে টুকটাক কিছু প্রবলেম থাকে, সেটা আমি আগেই বলছি যে মার্চেন্ডাইজিং যদি কেউ প্রপার ফলো আপটা বোঝে এবং ট্র্যাকিংটা ঠিক মতো রাখতে পারে তাহলে অলমোস্ট 80% কাজ শেষ। আর বাকি কাজ নন টেক যারা আছে তারাও করতে পারবে, বাট কিছু নলেজ তোমার জানা লাগবে। লাইক তুমি একটা ফেব্রিক দেখে যাতে বুঝতে পারো যে এটা কটনের কিনা বা সিল্কের কিনা বা লাইক এটা টেরি ফ্লিস, ঠিক আছে, বা কি আহ, মানে কি ফেব্রিক আর কি, মেইনলি এটা মাইক্রো ফেব্রিক কিনা পলিস্টার কিনা, বা এখানে কি কি কম্পোজিশন ইউজ হয়েছে। এই তো এই জিনিসগুলো একটু বেসিক, যেটা তুমি স্টুডেন্ট লাইফ থেকেই চেষ্টা করবে শিখে যাওয়ার, দ্যাট উইল বি অলসো বেনিফিশিয়াল ফর ইউর প্রফেশনাল লাইফ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা আরেকটি প্রশ্নের সম্মুখীন হয়েছি নাদিম মাহমুদ ভাইয়ের থেকে। তিনি জানতে চাচ্ছে মোর্শেদ ভাই থেকে, ভাই অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে মানে ওদের কাজ কি কি ইঞ্জিনিয়ারদের? ওকে, ইঞ্জিনিয়ারিং বলতে আসলে আমরা যেটা বুঝি সেই জিনিসটা প্র্যাকটিস করার সুযোগ খুব কম ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। কারণ মেশিন নিয়ে ডিটেলসে আমাদের কাজ করা লাগে না, বাট যারা সাপোজ মেকানিক্যালে ঢোকে বা যেমন আইপির ইঞ্জিনিয়াররা অনেক সময় সাপোজ মেশিন নিয়ে কাজ করতেছে, তো তাকে হয়তো প্রথম অবস্থায় অপারেট করাই লাগে, এই পার্টটাই মেইনলি দেখা লাগে, ঠিক আছে, অপারেশন পার্টটা। আর অ্যাপারেল ইঞ্জিনিয়ার নাম দিছে গার্মেন্টস এর, তুমি যদি একটা গার্মেন্টস ঠিকমতো বানানো শিখতে পারো স্টুডেন্ট লাইফ থেকে, আহ, সেটা তোমাকে অন্য সবার থেকে একটু এগোয় নিবে। লাইক যখন কস্টিং পাবা তুমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার থেকে, তখন তুমি অপারেশন গুলো যখন বুঝতে পারবা তখন বলতে পারবা যে এই পার্টটাই তো এত সময় লাগার কথা না। এই যে যে একটা ইঞ্জিনিয়ারিং করে তুমি বের করলা, এটাই যে তুমি যদি বুঝতে পারো লাইক একটা ফেব্রিক তোমাকে দিল, দিয়ে বললো যে এটা পার মিটারের দাম $5, তুমি দেখে বললেন না এটা তো নর্মাল সিঙ্গেল জার্সি, এটা $5 হইতেই পারে না, কারণ আমি এই ফেব্রিকটা চিনি, এটা সর্বোচ্চ $1 বা $1.5 হইতে পারে। এই যে যে তুমি জিনিসগুলো বুঝতেছো,
এটাই তো অন টাইপ অফ ইঞ্জিনিয়ারিং, এভরিথিং, মানে সব জায়গায় তুমি এই কাজটা তোমার ইমপ্লিমেন্ট করার সুযোগ আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কোনো কারণে প্রোডাকশন অফ কোনো একটা মেশিন, যদিও আমাদের সব মেশিন খোলাই কিন্তু প্র্যাকটিক্যালে শিখায়, কিন্তু আমরা এই পার্টগুলো করি না। হ্যাঁ, এটা অন্যর একটা মেইনটেনেন্সের একটা ডিপার্টমেন্টই আছে, তারা দেখা যাচ্ছে যে একটা মেশিন নষ্ট হইলো, উইদিন ভেরি শর্ট টাইম তারা আর একটা মেশিন রিপ্লেস করে দিল, এবং ওইটা আবার সে ঠিক করে ফেললো। এমন না যে কাজের মাঝখানে কাজকে ব্যাহত দিয়ে সে মেশিন ঠিক করতেছে, ইটস নট লাইক দ্যাট। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাজগুলো তুমিও জানতে পারো। সো সেই ক্ষেত্রে যারা মেইনটেনেন্স আছে তোমার সামনে ভুগিঝুগি করতে পারবে না, এই আর কি, তুমি আগে থেকে জানলে এই জিনিসগুলো একটু হেল্প হবে, এই ছাড়া আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি নাদিম ভাইয়া তার কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছে। আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি সাব্বির ভাইয়া থেকে, যে টেক্সটাইল শিল্পের মধ্যে কিছু উদীয়মান সেক্টর কি কি যা ভালো ক্যারিয়ারের সুযোগ দেয়? ওকে, বর্তমান সময়ে বাংলাদেশ থেকে সব থেকে নিট আইটেম বেশি এক্সপোর্ট হয়। তো আমরা উভেন কিংবা ম্যানমেড ফাইবারের গার্মেন্টস গুলো যদি আরেকটু ফোকাস হইতে পারি, ঠিক আছে, তো সেইটা বড় একটা সেক্টর আমরা ধরতে পারবো চাইলে, যেখানে ওয়ার্ল্ড ওয়াইড 78% ম্যানমেড ফাইবারের চাহিদা, আমরা অনলি 24% ম্যানমেড ফাইবার এক্সপোর্ট করি। সো বুঝতেই পারতেছো যে এই সেক্টরটা ধরার হিউজ একটা অপরচুনিটি আছে। এবং আমি আরেকটু উল্লেখ করতে চাই, অ্যাপেক্স এর মতো আরো কয়েকটি ফ্যাক্টরি স্পেশাল গার্মেন্টস নিয়ে কাজ করে, আমি ডিটেলসে বলতেছি না, তোমরা একটু অ্যাপেক্স নিয়ে ঘাটাঘাটি করলে বুঝতে পারবা। সো স্পেশাল আইটেম নিয়েও একটা বড় সেক্টর চাইলে ধরা যায়। এই মার্কেটটা বাংলাদেশে নাই, আমি যদি বলি একদমই ব্র্যান্ডেড কোনো মার্কেট নাই স্পেশাল গার্মেন্টস নিয়ে। সো হ্যাঁ, এই স্পেশাল গার্মেন্টস আমরা সবাই ইউজ করি, বাট কোনো না কোনো কারণে হয়তো এই সেক্টরটা বাংলাদেশে এখনো মার্কেটটা রিচ করতে পারে নাই। সো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি। সো আমার মনে হয় যে এই সেক্টরটাকে যদি কেউ ক্যাচ করতে পারে, দেয়ার ইজ এ প্লেথরা অফ থিংস ইউ ক্যান ডু। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি ভাইয়া ওনার কাঙ্ক্ষিত আনসারটি পেয়েছে। এটা আমরা আরেকটি প্রশ্ন আসছে, রাসেল ভাই প্রশ্ন করেছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ভাইবা প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমি কোন প্রশ্নের কোন দিকগুলো গুরুত্ব দিব জানার জন্য? ওকে, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন। এটা ডিপেন্ডস করে আপনি কোন স্টেজে আছেন। ঠিক আছে, আপনি ইনিশিয়াল স্টেজে থাকলে টেক্সটাইলের বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করবেন, লাইক কিভাবে ফেব্রিক চেনা যায়, ঠিক আছে, গার্মেন্টস কি, অ্যাপারেল কি, লাইনিং কি, দেন এলসি কি, বিভিন্ন পেমেন্ট টার্ম সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, দেন একটা বেসিক টি শার্ট বানাইতে কি লাগে, বা একটা বেসিক শার্ট বানাইতে কি লাগে, কি বা জিজ্ঞেস করার আছে আপনার কাছে, বলেন, আপনি নিজেই বলেন, যেহেতু আপনি একজন ফ্রেশার। সো সিভিতে আপনি অনেক সময় লেখেন যে আমি ব্ল্যাক বেল্ট কোর্স করছি, সো ওইখান থেকে আপনাকে পেয়ে বসবে ব্ল্যাক বেল্ট কোর্সে আপনি আসলে কি শিখছেন। ঠিক আছে, আপনি বললেন যে আপনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে একটা কোর্স করছেন, তখন আপনাকে জিজ্ঞেস করতে পারে কি শিখছেন। এই যে কোশ্চেন আসবে কিন্তু আপনার থেকেই, হয়তো আপনি লিখলেন যে ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, তখন জিজ্ঞেস করতে পারে আপনার ওই সময় আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় কি করছিলেন। এই তো, মানে কোশ্চেন গুলো ডিপেন্ডস করে যে আপনি কোন স্টেজে আছেন এরকম। এখন যদি একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসে, লাইক আপনি একটু বড় পজিশনে যাইতে চান, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোনো টিম লিড করেন কিনা, টিম লিড করলে আপনি কিভাবে লিড করতেছেন, আপনার আন্ডারে কারা কিভাবে কাজ করতেছে, তাদের রেসপন্সিবিলিটি কি, আপনার রেসপন্সিবিলিটি কি। এই তো, এইভাবে আসলে কোশ্চেন আসে। আবার কোর রেসপন্সিবিলিটি বলতে যদি বুঝাই, আমি আর&ডি দিয়ে বুঝাই। সাপোজ ধরেন আপনি ডাইং, ডাইং দিয়ে যদি এক্সাম্পল দিই বুঝতে সহজ হবে, আপনি ডাইং এর একজন ম্যানেজার বা সিনিয়র ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করতে চাচ্ছেন,
সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আসলে আপনার একটা শেড মিলাইতে গেলে আপনি আপনার কি ফার্স্ট আপনাকে কি পদক্ষেপ নিতে হবে, বা কয় মানে ফার্স্ট টাইমে কি আপনার মানে ডাই আপনি ম্যাচ করতে পারেন কিনা। এই যে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন, এগুলো তো একটু টাফ, তাই না? একবারে শেড ম্যাচিং করে ফেলা, ইটস টাফ। সো যদি আপনার ভিতরে সেই কনফিডেন্স থাকে, তাহলে ইন্ডাস্ট্রি অবশ্যই বুঝবে যে ইউ আর ভ্যালুয়েবল অ্যাসেট ফর দেয়ার কোম্পানি। সো আপনাকে তারা হায়ার করবে। আর কোনো কারণে যদি আপনি প্রুভ করতে পারেন ইউ আর দ্য অ্যাসেট অফ দিস কোম্পানি, ইউ ক্যান অ্যাডেড ভ্যালু টু দেয়ার কোম্পানি, সো অবভিয়াসলি তারা তোমাকে চুজ করবে। এই তো, এরকমই আসলে যদি শর্টকাটে বলি। আরো অনেক ডিপলি আছে, কারণ মানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট কোশ্চেন হয় আর কি। আর ইন্টারভিউটা আসলে ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউয়ার, সিচুয়েশনটা কিভাবে ক্রিয়েট হয়েছে। দেখা গেল এর আগের জন এমন একটা কোশ্চেনের অ্যান্সার পারে নাই, আপনাকে সেইটা দিয়েই জিজ্ঞেস করা শুরু করছে। এটাই বললাম আর কি, যে ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউয়ার মুড। ঠিক আছে, কপাল ভালো থাকলে একদমই ভালো সহজ কোশ্চেনে অ্যান্সার দিয়ে চলে আসতে পারবেন, আর কপাল খারাপ থাকলে এনিথিং কুড বি হ্যাপেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি রাসেল ভাই উনি ওনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছে। সো ভাইয়া আপনার কাছে আমি নেক্সট যে জিনিসটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওভারঅল আমরা যদি এতক্ষণ ধরে যতটুকু আলোচনা করেছিলাম, সো আমাদের যে কমেন্ট সেকশনগুলো ছিল তার মধ্যে মেজরিটি পার্সেন্ট কমেন্টগুলো এমন এসেছে যে তাদের সফট স্কিল নিয়ে, যে কি কি সফট স্কিল এগুলো অলরেডি এসেছে অলরেডি। তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে সফট স্কিলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই সফট স্কিলের ক্ষেত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটি আসলে কতটুকু হেল্পফুল, বা আপনি যদি আপনার মতে বলতেন। Okay, that's a very good question. We are doing, we are serving for the student this soft skills as well. ঠিক আছে, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে এই যে প্রেজেন্টেশন স্কিলটা বলছিলাম, ইউ আর দ্য রিয়েল টাইম এক্সাম্পল অ্যাজ এ প্রেজেন্টার, অ্যাজ এ হোস্ট। সো আমরা তোমাদেরকে এই প্রিভিলেজটা দিচ্ছি কিভাবে একটা হোস্টিং করতে পারো, কিভাবে পাবলিক প্লেসে কথা বলতে পারো। সো তুমি একটা এক্সাম্পল। এবার আসি আমি ইন্ডাস্ট্রিতে, যাতে কেউ না মানে ইন্টারভিউ বোর্ডে যাতে এই সমস্যার সম্মুখীন কেউ না হয় যে পড়াশোনার পাশাপাশি আপনি আর কি করছিলেন, এবং সে যাতে বলে আর কিছুই করি নাই। ইটস নট লাইক দ্যাট। আমাদের প্রায় 10টার মতো ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টগুলোতে প্রায় ডেডিকেটেড 70 থেকে 100 জন ডেডিকেটেড পারসন সবসময় কাজ করে। লাইক আমাদের এই প্রোগ্রামে দেখবেন সুন্দর একটা ব্যানার বা পোস্টার তৈরি হয়েছে, সেটা পাবলিক প্লেসে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু আমাদের একজন টিম মেম্বারই করছে। সো সে ফটোশপের কাজটা এখান থেকে শিখে যাইতে পারতেছে। একইভাবে এটা কিভাবে মার্কেটিং করা লাগে এর জন্য একটা ডেডিকেটেড টিম আছে, তারা সেটা শিখতে পারতেছে। ঠিক আছে, দেন আমরা চেষ্টা করতেছি বিভিন্ন টপিকের উপর, যে টপিকগুলো আমি বলছি জব সেক্টরে কোন কোন টপিক মানে কোন কোন সেক্টর আমাদের জন্য উন্মুক্ত আছে, সেই ডিপার্টমেন্টগুলোর এক্সপার্টদের নিয়ে আমরা বিভিন্ন সেমিনার, অনলাইন অফলাইন সেমিনারগুলো করে থাকি, সো দ্যাট স্টুডেন্ট ইজিলি আস্ক দেয়ার প্রবলেম, এবং তারা তাদের সমস্যার সমাধানগুলো ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। সো এটা বলতেই পারে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সোসাইটি একদমই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা অর্গানাইজেশন, এবং আমরা অলওয়েজ ট্রাই করি স্টুডেন্টদের ভালো কিছু সার্ভ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি সকলেই এই প্রশ্নের উত্তরটি খুব ভালো মতো পেয়েছে। সো একজন রাহাত মুস্তফা প্রশ্ন করছেন যে প্লিজ মেনশন সাম অ্যাডভাইস অ্যান্ড সাজেশনস ফর ইন্টার্নস হু আর এইমিং ফর মার্চেন্টাইজিং। সরি, রাহাত মুস্তফা, আমি একটু পড়ি, আমি একটু কম্পিউটার থেকে পড়ি কি লিখছে। ওকে ওকে ঠিক আছে। ইন্টার্নদের আমি বলবো যে যারা ইন্টার্নশিপ করতেছে, সিনিয়র যা বলে চোখ কান বুঝে সেটাই করো। আর তোমাদের কাছে মনে হইতে পারে যে উই আর লাইক এ পিয়ন, খালি আমাদের ফটোকপি করাইতেছে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে বিভিন্ন, এমন মনে হইতে পারে যে 5টা বাটন দিয়ে বলতেছে স্যাম্পল রুমে দিয়ে আসো। একটা কোন অর্থাৎ থ্রেড
মানে সুতার কোণ দিয়ে বলতেছে এটা দিয়ে আসো, একটা প্রিন্ট অর্থাৎ এটাকে কি বলে লেভেল দিয়ে বলতেছে যে এটা দিয়ে আসো। সো তোমার লার্নিংটা কি, এই গার্মেন্টসটা বানাইতে কি কি লাগতেছে, ঠিক আছে? এটা যদি তুমি মনে করো যে আমার পিয়নের মতো কাটাইতেছে, ইটস নট লাইক দ্যাট। তোমাকে অনেক সময় বলতে পারে যে এই ফেব্রিকটা হয়েছে কিনা একটু ডাইং এ খোঁজ নিয়ে আসো। তুমি খোঁজ নিয়ে আসলে দেন কি ফেব্রিক বানাইতেছে কিভাবে বানাইতেছে একটু শুনেও আসলে। অর্থাৎ একটা গার্মেন্টস বানাইতে গেলে যে যে জায়গা যাওয়া লাগে ইন্টার্ন সেই সেই জায়গায় যাওয়ার সুযোগ থাকে ইন্টার্নদের। সো আমি সাজেশন দেব যে সিনিয়র যা বলে রাগ টাগ করার দরকার নেই, মন খারাপের দরকার নেই। মনে হইতে পারে যে আমরা পিয়নের মতো কাজ করতেছি, সো এটা না চিন্তা করে তোমরা যা বলে সেটা শেখার চেষ্টা করো। দ্যাট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আশা করছি মুস্তফা ভাইয়া আপনি আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়েছে। আহ, আমি এখন সকলের উদ্দেশ্য বলতে চাচ্ছি, আমাদের এই লাইভটা বেশিক্ষণ হবে না। সো যারা আর কোনো কিছু জানতে চাও বা জানার আগ্রহ আছে, সো কমেন্ট করুন। আর হচ্ছে যে আমাদের এই লাইভটি যারা প্রথম থেকে ছিলেন না, কোনো চিন্তার কারণ নেই, আমাদের এই লাইভটি পরবর্তী শেষ হয়ে গেলে আমাদের পেজে থাকবে। সো সো সকলে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সোসাইটিতে যারা নিউ মেম্বার তারা সকলেই কানেক্ট থাকবেন। পাশাপাশি হচ্ছে যে যারা লাইভটি দেখতে পাননি, ইনশাল্লাহ যখন লাইভটি শেষ হবে তখন ইনশাল্লাহ আপনারা সকলে আবার সেই লাইভটি দেখতে পাবেন। তো ভাইয়ার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এই লাইভে এতক্ষণ পর্যন্ত আমরা জানি যে এখানে ওভারঅল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, গ্রাজুয়েটেড, ইভেন হচ্ছে যে যত ধরনের আমাদের আরো জব হোল্ডাররাও রয়েছে। সো ওভারঅল সবার জন্য যদি আপনি যদি মানে অনেকে আছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকলে তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছে না, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তাদের জন্য একরকম। সো ওভারঅল যদি সবার জন্য যদি একটা গাইডলাইন দিতেন ভাইয়া, এটা আপনার কাছে জানতে চাচ্ছি ওভারঅল। ওকে, এটা যদি আমি বলি, আমি আগেও মেনশন করছি, এখন লাস্ট বারের মতো আরেকটা কথা বলতে চাই। জবটা চুজ করা ওয়াইজলি চুজ করা উচিত, ঠিক আছে? কারণ আপনি একবার যে সেক্টরে ঢুকে পড়বেন টেক্সটাইলে, 2 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেলে অন্য কোনো সেক্টরে সেই কোম্পানি ছাড়া আপনাকে নিতে যাবে না। এটা একদম অপ্রিয় সত্য কথা। এবং আপনাকে ফ্রেশার হিসেবে কনসিডার করবে, স্যালারি স্ট্রাকচারও অনেক কম থাকবে। দেখা যাচ্ছে আপনি স্যালারির কথা চিন্তা করে আপনি ডিজায়ার আপনার যে ডিপার্টমেন্ট আছে আর কখনোই যাইতে পারবেন না, ঠিক আছে? এটা একদমই অপ্রিয় সত্য কথা, আপনারা এখন হয়তো বুঝতেছেন না। আমি অনেককে দেখছি 6 মাসে 3টা জব চেঞ্জ করে। সো যাই হোক, চেঞ্জ করতেও যদি হয় সেটা একদম শুরু থেকেই করে ডিজায়ার ডিপার্টমেন্টে ঢুকার চেষ্টা করবেন, নাইলে আসলে একদম সংসারের মতো এটা আপনাকে প্রতিনিয়ত পীড়া দিতে থাকবে। সো আমি বলবো যে আগে একটু স্টাডি করেন কোন ডিপার্টমেন্টে কেমন রেসপন্সিবিলিটি, তার উপর বেস করে আপনারা জবে জয়েন করার চেষ্টা করেন। আদারওয়াইজ এটা প্রত্যেক দিন আপনাকে কষ্ট দিবে যে কিভাবে আমি এটাকে ওভারকাম করব। সো আমি চাই না যে এই প্রবলেমে কেউ ইন্ডাস্ট্রিতে এসে পড়ুক, ঠিক আছে? 3 দিন 7 দিন পরে অনেকে জব ছাড়ে কেন ভাই? আগে থেকে একটু স্টাডি করে আসেন, আমার রেসপন্সিবিলিটিটা এখানে কি হবে, আমি সার্ভাইভ করতে পারবো কিনা, দেন আপনি জয়েন করেন। এই তো এই সাজেশন থাকবে যে আপনি ফ্রেশার হিসেবে যে কোনো জায়গায় ঢুকতে পারবেন, কিন্তু এক্সপিরিয়েন্সড হিসেবে ঢুকতে গেলে আপনার ওই সেক্টরে এক্সপিরিয়েন্স জানা লাগবে, যদি কিনা আপনি একই কোম্পানির না হন। আমার মেসেজটা মনে হয় ক্লিয়ার। লাইক তুমি একটা কোম্পানিতে কাজ করতেছো, সাপোজ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে, তোমাকে মার্চেন্ডাইজিং ম্যানেজারও বানিয়ে দিতে পারে ওই কোম্পানির মালিক, কোনো প্রবলেম নাই, তুমি আস্তে আস্তে শিখে নিবা। আমি এরকম রিয়েল টাইম এক্সাম্পল জানি, একজন 5 বছর কাজ করছে, ঠিক আছে, আইতে, হুট করে তাকে বা ধরো অপারেশনে কাজ করছে, হুট করে তাকে মার্চেন্ডাইজিং এ দিয়ে দিছে, কিন্তু তার হয়তো 10% নলেজ ছিল, সেইটা দিয়ে সে হয়তো কোপ আপ করার চেষ্টা করছে, এখন সে সাকসেস, ওকে ফাইন, বাট এটা তো অন্য কোম্পানিতে আপনাকে নিবে না, ঠিক আছে? এই জন্য আমার সাজেশন থাকবে লুক বিফোর ইউ লিভ, ঠিক আছে? তো এটাই মেইনলি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এতক্ষণ আমাদেরকে এই আপনার ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি সকলে এখানে যারা এতক্ষণ ধরে লাইভে ছিলেন, আশা করছি যে সকলে বুঝতে পেরেছেন যে ভাইয়া এক্স্যাক্টলি বর্তমানে গার্মেন্টস সেক্টর বলেন, ফ্যাক্টরি বলেন বা অ্যাজ এ মার্চেন্টাইজার বলেন, যে
মেইন রিয়েলিস্টিক যে ফিলটা সেটা ভাই আসলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। আর কে কিরকম ফিল পেয়েছে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লেগেছে, প্লাস অনেক ইনফরমেশন গুলো অ্যাচিভ করতে পেরেছি। সো ওভারঅল সবকিছু মিলিয়ে মোর্শেদ ভাই এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা একটু পরেই লাইভটি শেষ করে দিব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, ঠিক আছে, মেবি আমি লিভ নিতে পারি। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ওকে, সো মাচ। ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।